ফাইননেস কি বলো তো দেখি একজন? ফাইননেস নিশ্চয়ই আগে শুনছো। এটা বুঝে মনে হয় সূক্ষ্মতা মনে হয়। হ্যাঁ, সূক্ষ্মতা মানে হচ্ছে পাতলা নাকি মোটা, এটা বোঝে। তাহলে আমার একটা ফাইবার কি চিকন নাকি মোটা, এটা বোঝার জন্য আমাকে ফাইননেস এর কাছে যেতে হবে। তো ফাইন আমরা বুঝি হচ্ছে চিকন, আর কোর্স, COARS, কোর্স, COUR না, COUR যে কোর্স ওটা না, আমরা যে কোর্স পড়ি সেটা না, COARS কোর্স আর কি। এই কোর্স মানে হচ্ছে মোটা, আর ফাইন মানে হচ্ছে মোটা। চিকন। তো ফাইননেস দ্বারা এটাই আমরা বুঝি সূক্ষ্মতা, তার মানে হচ্ছে চিকন নাকি মোটা। তো ফাইবার কোনটা ভালো, চিকনটা ভালো না মোটাটা ভালো? চিকনটা ভালো এটা বোঝো, কিন্তু কারণটা বোঝো না নাকি? চিকনটা ভালো এটা কোথায় শুনছো? নিশ্চয়ই শুনছো আগে, অবশ্যই কোন না কোন কোর্সে বলছে। অনেক কষ্ট। হ্যাঁ, কোথায় পড়ছো? ন্যাচারাল ফাইবার পড়ছো? ন্যাচারাল ফাইবারে তো পড়ছো ফাইননেস কি। হ্যাঁ, তখন তো অবশ্যই পড়ছো যে চিকন ফাইবার বা ফাইন ফাইবার হলে কি সুবিধা। হ্যাঁ, আবার টেক্সটাইল ফিজিক্সও পড়বা। তো আসলে ফাইবার ফাইন হলেই ভালো। ফাইবার যত ফাইন হয় সেটা আমাদের এই এই ফাইবার দিয়ে ইয়ার্ন প্রডিউস করলে সেই ইয়ার্নের কোয়ালিটি অনেকগুলো ভালো পাওয়া যায়। সেটা কেন ডিটেলসে বলতে গেলে এখানে আবার একটা ক্লাস লাগবে। তো ব্যাপার আছে আর কি, তোমার চিকন ফাইবার বেশি থাকতে পারবে একটা ইয়ার্নের মধ্যে, আবার ক্রস সেকশন বেশি নিবে, তারপরে হচ্ছে বেশি পরিমাণে মানে কম ফাইবার দিয়েই চিকন রেখে একটা ইয়ার্ন প্রডিউস করে ফেলা যাবে, ফাইন ইয়ার্ন প্রডিউস করা যাবে, ইয়ার্নের স্ট্রেংথও ভালো হবে। তো এই জাতীয় ক্ষেত্রে আমাদের জন্য মানে প্রিফারেবল হচ্ছে ফাইন ফাইবার পাওয়া। তো মূলত দেখবা যে যেসব ফাইবারের ফাইননেস অনেক কম, যেমন ইজিপশিয়ান কটন আছে, আমেরিকান আপল্যান্ড কটন আছে, এদের দাম অনেক বেশি। আর যেসব ফাইবারের ফাইননেস বেশি, তারপরে হচ্ছে লেন্থ, স্ট্যাপল লেন্থ আপনি বলছেন যে এখন এইসব ফাইবার গুলাকে দামও অনেক কম হয়। মোটা ফাইবার স্ট্রেন্থ বেশি বলছেন যে? হ্যাঁ, মোটা ফাইবার, এই জন্য বললাম যে এটা ডিটেলসে এখন বলতে গেলে মানে একটা ক্লাসে চলে যাবে এখানে। তোমার মোটা ফাইবার গুলা, এই মোটা ফাইবার গুলা তুমি ইউজ করবা 5টা, মনে করো একটা সার্টেন জায়গাতে। আমি মনে করো একটা নির্দিষ্ট থিকনেসের ইয়ার্ন প্রডিউস করবা, এই যে এইরকম একটা ইয়ার্ন প্রডিউস করবা, আবার আরেকটা ইয়ার্ন প্রডিউস করতেছে এরকম সেম সাইজের। বাট এই ইয়ার্নটাতে তুমি মোটা ফাইবার হলে, এরকম মোটা মোটা ফাইবার হলে ফাইবার ইউজ করতে পারবা কম, কিন্তু এখানে ছোট ছোট ফাইবার দিলেও অনেকগুলো ফাইবার ইউজ করতে পারবা। ঠিক আছে? অথবা যদি তুমি চাইতা যে এই জায়গার মধ্যে এই 10টা ফাইবার দিয়ে একটা ইয়ার্ন প্রডিউস করতে, তখন এই ফাইবারগুলোর আবার ব্রেকিং পয়েন্টও কম পাওয়া যায়। মানে এটাকে তুমি ভাঙবা, ফাইবার তো নরমালি ছিঁড়ে না, ফাইবার ছিঁড়ে হচ্ছে মনে করো এরকম ফাইবার আছে, আর এখানে হচ্ছে ছোট ছোট ফাইবার আছে। তো সেই ক্ষেত্রে তোমার এই যে ব্রেক করার মতো যে অবস্থাটা, এটাও অনেক কমে আসে। হ্যাঁ, তুমি চাইলে এটাতে যদি ব্রেক করতে চাও, এটাকে কোন দিক দিয়ে ব্রেক হবে? এটা ব্রেক হবে হচ্ছে এই জায়গাতে, এই দিক দিয়ে এসে, সরি, এদিক দিয়ে আসবে, তারপরে এদিক দিয়ে আসবে, তারপর এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে। হ্যাঁ, এই ডিরেকশন বরাবর এটা ব্রেক করবে, আর এটা ব্রেক করবে হচ্ছে সোজাসুজি, মোটামুটি সোজাসুজি এটা ব্রেক করে যাবে। তো তোমার আলটিমেটলি ছোট ফাইবার হলে বা কোর্স ফাইবার হলে এটাকে ব্রেক করা সহজ হয়, আর বড় ফাইবার বা ফাইন ফাইবার হলে এটা ব্রেক করা কষ্টকর হয়ে যায়। বুঝতে চিত্র অবশ্য উল্টা হয়েছে, মানে এই পাশে তো এই পাশে চলে আসছে। আর উপরে যেটা দেখাইছি সেটা হচ্ছে এই ফাইবারের ক্রস সেকশন তুমি বেশি পাচ্ছ, এই যে সারফেস এরিয়া বেশি পাচ্ছ। সারফেস এরিয়া বেশি পাওয়ার কারণে এই ফাইবারটাতে আমি চাইলে এটা দিয়ে কম ইয়ার্ন, মানে ভালো ইয়ার্ন প্রডিউস করতে পারবো। মনে করো এখানে কয়টা ফাইবার আছে, 5টা ফাইবার দিয়ে তুমি একটা ইয়ার্ন প্রডিউস করলা, আর এখানে যদি 5টা ফাইবার দিয়ে একটা ইয়ার্ন প্রডিউস করতা, তাহলে ইয়ার্নটা কেমন হতো? এরকম চিকন করা যেত না? চাইলে এরকম ছোট চিকন ইয়ার্ন প্রডিউস করা যেত না? তাহলে আমি চাইলেও মোটা ফাইবার দিয়ে অনেক মোটা ইয়ার্ন, মানে চিকন ইয়ার্ন প্রডিউস করতে পারি না, কিন্তু চিকন ফাইবার দিয়ে আমি চাইলে চিকন ইয়ার্ন প্রডিউস করতে পারি।
আবার কুইসিভনেস বেশি থাকে, একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে লেগে থাকার প্রবণতা অনেক বেড়ে যায় যখন কিনা কাছাকাছি থাকে ফাইবারগুলো। এই জাতীয় অনেকগুলো ফ্যাক্টর আছে, এই জন্য মূলত আমাদের কাছে সবসময় প্রিফারেবল হচ্ছে লঙ্গার ফাইবার এবং ফাইনার ফাইবার। ফাইবার যত ফাইন হবে, যত লং হবে, তা তত ভালো হবে। ঠিক আছে, তো তাহলে ফাইননেস মেজার করার জন্য আমরা ওই যে এই কাউন্ট যে মেজার করছিলাম সেই একই প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। ওখানে কি অ্যাপ্লাই করছিলাম? লিনিয়ার ডেনসিটি। লিনিয়ার ডেনসিটি মানে কি? তাই তো, এই মাস বাই লেন্থ নীতিতেই আমরা ফাইননেসকে টেস্ট করব। ঠিক আছে, তাহলে মাস বাই লেন্থ মানে কি? মাস, একটা ফাইবারের মাস নিব আর নির্দিষ্ট লেন্থ নিব। এখন ফাইবারের লেন্থ কত হয়? একটা ফাইবারের লেন্থ তো 1 ইঞ্চ 1.5 ইঞ্চ এরকম না? তো সেই ক্ষেত্রে 1 ইঞ্চ ফাইবারের বা 1.5 ইঞ্চ ফাইবারের ওয়েট কত হবে? মাস কত হবে? অনেক বেশি হবে কি? কেজি হবে না, কয়েক কেজি হবে? হ্যাঁ স্যার, কম হবে না? হ্যাঁ, কি হবে? গ্রাম হবে। দেড় ইঞ্চ ফাইবার বা 1 ইঞ্চ ফাইবারের ওয়েটটা কি হবে? গ্রাম হবে নাকি না কিলোগ্রাম হবে? গ্রাম থেকে গ্রাম থেকেও ছোট হবে স্যার। গ্রাম থেকেও ছোট হবে, মিলিগ্রাম। তাই না? অনেক ছোট হবে। সেই জন্য জি স্যার। এটাকে আমরা নেই হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ এককে। তাহলে ফাইবারের ফাইননেস দেখার এককটার নাম কি? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। মাইক্রোগ্রাম ইঞ্চ। আর এই মাইক্রোগ্রাম পার ইঞ্চটাকে বলা হয় মাইক্রোনেয়ার ভ্যালু। এটাকে, এই মাইক্রোগ্রাম পার ইঞ্চটাকেই বলা হয় কি? মাইক্রোনেয়ার মাইক্রোনিয়ার ভ্যালু। ভ্যালু। আর এটাকে সংক্ষেপে সংক্ষেপে এত মাইক্রোনিয়ার মাইক্রোনিয়ার বারবার বলার সময় নাই, এই জন্য সংক্ষেপে বলা হয় মাইক ভ্যালু। তাহলে মাইক ভ্যালু মানে কি? মাইক ভ্যালু মানে কি? মাইক্রোনিয়ার ভ্যালু। ফাইবারের ওয়েট ইন মাইক্রোগ্রাম পার মাইক্রোগ্রাম ইঞ্চ। ডিভাইড বাই ইঞ্চ, মাইক্রোনিয়ার। অর্থাৎ 1 ইঞ্চ ফাইবারের ওয়েট কত মাইক্রোগ্রাম? সাপোজ 1 ইঞ্চ ফাইবারের ওয়েট পেলাম হচ্ছে 7 মাইক্রোগ্রাম, তার মানে কি ফাইবারের মাইক ভ্যালু কত? 7। 7। ঠিক আছে, আরেকটা ফাইবারের পার ইঞ্চ কি বলো তো? পার ইঞ্চে 7 মাইক্রোগ্রাম। পার ইঞ্চে মানে 1 ইঞ্চ ফাইবারের ওয়েট কত গ্রাম, সেটা হচ্ছে কত মাইক্রোগ্রাম, সেটা হচ্ছে মাইক ভ্যালু। তাহলে মাইক ভ্যালুর মান বেশি হলে ভালো না কম হলে ভালো? তো কম হলে ভালো। 3 ভালো না 7 ভালো? তো 3 ভালো। 3 হলে ভালো কেন? স্যার এই ফাইননেস স্যার কম হবে না স্যার? ফাইননেস কম হলে আপনি বলছেন যে স্যার এটা ভালো হবে, ইয়ানটা ভালো হবে। হ্যাঁ, চিকন চিকন ফাইবার হলে আমরা ভালো ইয়ান প্রডিউস করতে পারি এটা থেকে। আর যদি মোটা হয় তাহলে সেখান থেকে আমরা ভালো ফাইবার প্রডিউস করতে পারি না। তো যদি মাইক্রোনিয়ার ভ্যালু 3 হয় তাহলে এই ফাইবারটা হচ্ছে অনেক ফাইন, এটাকে আমরা অনেক চিকন সুতা বলি। আমরা এটা ডিজায়ার করি যে কটনের মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে মনে করো 4 পাই, আমরা 3.5ও পাই কিছু কিছু ক্ষেত্রে, আবার 4.5ও পাই। তো সেই ক্ষেত্রে ওইগুলো ভালো না, যত উপরের দিকে উঠবে তত কিন্তু ফাইবার মোটা হলো, তাই না? আর ফাইবার মোটা হলেও সমস্যা কি? এটা দিয়ে ভালো কোয়ালিটির ইয়ার্ন প্রডিউস করা যাবে না। আমাদের ডিজায়ারই হচ্ছে সবসময় ফাইনার ফাইবার এবং স্ট্রঙ্গার ফাইবার। তো ফাইনাল ফাইবারের জন্য আমরা এই জন্য ইজিপশিয়ান কটনকে অনেক দাম দিয়ে কিনি, যদি অর্ডারটা ওরকম ভালো থাকে, মানে খুব এক্সপেন্সিভ অর্ডার থাকে, তখন সেক্ষেত্রে আমরা ভালো কোয়ালিটির ইয়ার্ন প্রডিউস করার জন্য ওই আমেরিকান আপলেন কটন বা ইজিপশিয়ান কটন ইউজ করি, যদিও দামটা একটু বেশি। কারণ হচ্ছে ফাইন যেহেতু ফাইবারটা, সেহেতু আমি এটা দিয়ে অনেক ভালো একটা ইয়ার্ন প্রডিউস করতে পারবো। ঠিক আছে, আর 6-এর বেশি হলে 6 অ্যান্ড অ্যাবভ, 6+ দিচ্ছি, 6+ হলে এটা কি অনেক মোটা, ঠিক আছে, ভেরি কোর্স। তাহলে এই হচ্ছে মাইক ভ্যালুর সাপেক্ষে রেটিং। হ্যাঁ, মাইক ভ্যালু দিয়ে আমি এভাবে করে কি করতে পারি? ফাইবারকে রেটিং করব। কোন ফাইবারটা কেমন, এই হচ্ছে মাইক ভ্যালুর সাপেক্ষে ফাইবার রেটিং।
কিন্তু তাহলে মাইক ভ্যালুটা আমি কিভাবে টেস্ট করব? টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? মাইক্রোগ্রাম দেখতে হবে, আর কি দেখতে হবে? ইঞ্চ দেখতে হবে। তাহলে 1 ইঞ্চ ফাইবার নিতে হবে, তার ওয়েটটা দেখতে হবে কিসে? মাইক্রোগ্রামে। এবং তোমাদের সামনে কি এরকম কোনো ব্যালেন্স কখনো পড়ছে যে কিভাবে করে মাইক্রোগ্রাম ওয়েট মাপা যায়? পাইছো এরকম কোনো ইলেকট্রিক ব্যালেন্স যেটা দিয়ে মাইক্রোগ্রাম লেভেলে ওয়েট মাপা যায়? মানে দশমিকের পরে 6টা শূন্য বা 5টা শূন্য দিয়ে মান আসবে, এরকম ব্যালেন্স কি দেখছো? স্যার কেমিস্ট্রিতে পড়ছিলাম ইন্টারে, ওই কি জানি একটা নাম ছিল স্যার, ভুলে গেছি। ওটা তো 3 ডিজিট পর্যন্ত মান দেয়, দশমিক শূন্য শূন্য তারপরে দেয়। ওই 3 ডিজিট যেটা মান দেয় সেটার দামও প্রায় 15,000 টাকার মতো, খুব ছোট ইলেকট্রিক ব্যালেন্স। ওটাতে আবার 10 গ্রামের বেশি মাপাও যায় না এরকম। এখন আরো সফিস্টিকেট লেভেলে তুমি যখন যাবা, যে মাইক্রোগ্রামে মানে দশমিকের পরে 5 ঘর গিয়ে মান দেখাবে, এরকম সূক্ষ্ম মান বের করার জন্য যে ইলেকট্রিক ব্যালেন্স, এগুলো নর্মাল ল্যাবগুলো মানে আমাদের কলেজ বলো বা এই জাতীয় ল্যাবগুলোতে পাবা না। হয়তো বা সায়েন্স ল্যাবে থাকতে পারে, হ্যাঁ, বা এরকম কিছু জায়গায় হয়তো থাকলেও থাকতে পারে, আমি শিওর না আছে কিনা। তো এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার এবং খুব ক্রিটিক্যাল হবে কাজটা, 1 ইঞ্চ ফাইবারের ওয়েটটা এক্স্যাক্টলি মাইক্রোগ্রামে দেখাটা। তো সেই জন্য আমরা করি কি, ফাইননেসটা মাইক্রোগ্রামে দেখি না, মানে মাইক্রোনিয়াগ্রামেই দেখি, মাইক্রোনিয়ার ভ্যালুতেই দেখি, নির্ণয় করি। বাট এই যে মেথডটা ডিরেক্টলি লেন্থ এবং ওয়েট মাপার যে সিস্টেমটা, এই সিস্টেমটা না গিয়ে আমরা আরো কিছু সিস্টেম অ্যাপ্লাই করি, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তো তোমরা একটু চিন্তা ভাবনা করো বাসায় যে এটা কি হইতে পারে। যেহেতু আমি ওয়েটটা হিসাব করতে পারতেছি না, তাহলে আমি কি মেথডে করতে পারি, এটা একটু চিন্তা ভাবনা করো, দেখি তোমাদের মধ্যে কোনো আইডিয়া বের হয় কিনা। তো নেক্সট ক্লাসে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে যেহেতু আমি লেন্থটা নিতে পারতেছি, 1 ইঞ্চ লেন্থ নেওয়া তো কোনো ব্যাপার না, 1 ইঞ্চ লেন্থ নিতে পারবো, বাট 1 ইঞ্চ লেন্থের ওয়েটটা আমি নিতে পারছি না। তো তখন আমি কিভাবে করে এই সমস্যাটা সমাধান করব, মানে মাইক্রোনিয়ার ভ্যালুটা আসলে কিভাবে করে আমরা টেস্ট করব বা টেস্ট করে হয়ে থাকে, এটাই আমরা বলবো। তো আজকে এ পর্যন্তই, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। বুক রেফারেন্স স্যার বুক এগুলো এগুলো এখানে স্যার পাওয়া যাবে স্যার, ইয়াতে পাওয়া যাবে না মিরসরাই এখানে? এটা পাবা লাইব্রেরিতে, আমাদের কলেজের প্রিন্সিপাল অফ টেক্সটাইল টেস্টিং, এটা হচ্ছে টেস্টিং এর জগতে মানে সবচেয়ে বিখ্যাত বই। এটা হচ্ছে জেই বুথ, এই যে জেই বুথের বই বললেই হবে, যে কোনো জায়গায় দিবে। হ্যাঁ, এটাতে মোটামুটি একটু আপডেট ভাবে লেখা আছে। আর তোমরা সহায়ক হিসাবে এটা রাখতে পারো, এটা থেকেও আমি পড়াই বেশিরভাগ সময়। এটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং। তারপরে এটা হচ্ছে আনগাপান আর কি, হ্যাঁ, গোগার্নেশন আর হচ্ছে আনগাপান। তো এটা ইন্ডিয়ান বই, এটাতে তোমাদের পরীক্ষার মতো করে দেয়া আছে আর কি, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ খুব মানে সিম্পল করে করে দেওয়া আছে, যেহেতু ইন্ডিয়ান ভাষা এটা তোমাদের জন্য বুঝতেও সহজ হবে। তো তাহলে তুমি এটাও রাখতে পারো। আরো কয়েকটা বই আছে, এগুলা তো আর এখন লাগতেছে না, তাহলে আপাতত এই দুইটা বই, একটা তো লাইব্রেরিতে পাবা, মানে বুথের বই লাইব্রেরিতে পাবা, আর আনগাপানের বইটা পাবা না, এটা তোমরা আনা নিতে পারো আর কি। হ্যাঁ, টেক্সটাইল টেস্টিং বুকস ফেয়ারে পাবা আর কি, বুকস ফেয়ারে বা ইস্যু বই সেন্টারে পাবা। আনগাপান, হ্যাঁ, নামটা দেখে রাখো, এই আনগাপান টেক্সটাইল টেস্টিং বললেই হবে। এটা খুব ভালো, তোমাদের পরবর্তী যে আরেকটা কোর্স আছে ফেব্রিক টেস্টিং, সেটারও কাজে দিবে। স্যার এমন কোনো ফাইবার নাই যে মানে যেটার স্ট্যান্ডার্ড করে বাকিগুলোকে ফাইনাল হিসেব করব? না, একটাকে স্ট্যান্ডার্ড করে আরেকটাকে কিভাবে করবা, কারণ এক একটা হচ্ছে এক এক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তোমার কটন হচ্ছে সেলুলোজিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আবার তুমি যদি মনে করো অন্য একটা ফাইবার পলিয়েস্টারের কথা বলো, সেটা তো পলিয়েস্টার দিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে ওই ফাইবারের ডেনসিটি যেরকম, এই ফাইবারের ডেনসিটি কিন্তু এরকম না। তো ডেনসিটি যদি ভিন্ন হয়, আলটিমেটলি ডেনসিটি ভিন্ন হওয়ার সাথে সাথে ফাইবারের এই, আমরা যেহেতু মাস বাই লেন্থ নিয়ে করতেছি সেজন্য এটা ভিন্ন হয়ে যাবে। কিন্তু যদি আমরা ডায়ামিটার নিয়ে করতাম, তখন একটাকে স্ট্যান্ডার্ড ধরলেই হতো, যে এটা হচ্ছে মনে করো সাপোজ 1, এরপরে এটা 1.5 মানে 1.5 গুণ মোটা, বা মনে করো কোনো হচ্ছে 0.80, এটা হচ্ছে 80% চিকন, এরকম বলতে পারতাম। কিন্তু এরকম বলতে পারি না, কারণ হচ্ছে আমাদের সব ফাইবার তো একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, তাই না, আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিন্ন।
যদি আমার সেম ম্যাটেরিয়াল হতো হতো ম্যাটেরিয়াল ভিন্ন হলেও সমস্যা হতো না, যদি কিনা আমি ডায়ামিটার দিয়ে মেজার করতে পারতাম। যখনই আমি মাস বাই লেন্থে যাচ্ছি, মানে মাস পার ইউনিট লেন্থে যাচ্ছি, তখনই কিন্তু আলটিমেটলি আমাকে ডেনসিটি কনসিডার করতে হচ্ছে। ডেনসিটি কিভাবে কনসিডার করতে হচ্ছে, যেমন ডেনসিটি মানে তোমরা কি জানো, মাস বাই ভলিউম, তাই না? তো তাহলে মাস সমান কি? মাস তো হচ্ছে কি তাহলে ভলিউম এবং ডেনসিটির মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ডেনসিটি এবং ভলিউমকে যদি আমরা গুণ করি তাহলে মাস পাবো। তো তুমি যতই মাসের কথা বলো, যখন মাস নিবা একটা কোনো বস্তুর, কটনের মাস নিবা, পলিস্টারের মাস নিবা, অ্যাক্রিলিকের মাস নিবা, যখন ভর নিবা তখন এটার সাথে সম্পর্কিত হয়ে যাবে হচ্ছে ডেনসিটিটা, কারণ ডেনসিটি এবং ভলিউমের গুণফলটাই হচ্ছে মাস। তো আলটিমেটলি ডেনসিটিকে কনসিডার না করে তুমি একটা ফাইবারের মাস হিসাব করতে পারো না, এটা হচ্ছে সমস্যা। তো সেই জন্য আমরা মানে আমরা তো কেন আমরা মাস বাই ভলিউম মানে মাস বাই লেন্থ কেন নেই, এটা এটা তো কারণ বলছিলাম না। বলতো একজন, এই মাস বাই লেন্থ কেন নেই ফাইননেস মেজার করার জন্য? আমি ডায়ামিটারটা কেন নিব না? স্যার একটা ফাইবার তো স্যার অনেক সূক্ষ্ম স্যার, এখানের মধ্যে ডায়ামিটার কনসিডার করলেও তো স্যার এটা ইয়া হবে না। কেন আমাদের এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রি মানে ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং জগতে আমরা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করি, কোনো কিছুকে ন্যানো লেভেলে নিয়ে যাই। আমরা তো এখানে মাইক্রো লেভেলে কথা বলতেছি, ওখানে তো ন্যানো লেভেলে আছে। তো ন্যানো লেভেলের থিকনেস বা ডায়ামিটার এগুলোও তো আমরা এক্স রে ডিফ্রেকশন বিভিন্ন মেথড দিয়ে হিসাব করে ফেলতে পারি। মানে বিজ্ঞান তো এই জন্যই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপও করতে পারবে, এরকম ইনস্ট্রুমেন্ট তো আমাদের কাছে আছে। আর এক এক জায়গায় ডায়ামিটার এক এক রকম, তাই? হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, এটা ও কে বলছে, এটা এস এম রেজা। তাহলে এটা হচ্ছে তোমার ইউনিফর্ম না, আমাদের যে ফাইবারটা আছে এটা ইউনিফর্ম না। ফাইবারের এই থিকনেসটা তুমি এক এক জায়গায় এক এক রকম পাবা। কেন? এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, নেচার থেকে এটা প্রডিউস হয়। এক জায়গায় চিকন হবে, এক জায়গায় একটু মোটা হবে, আর এক জায়গায় একটু চিকন হবে, মোটা হবে, এরকম ভেরিয়েশন থাকবে। তো ভেরিয়েশন হলে তুমি কোন জায়গার ডায়ামিটারটাকে এক্সাক্ট ধরে নিবা, আর কত অ্যাভারেজ নিবা? 100, 200, 500 রিডিং নিয়ে তারপরে অ্যাভারেজ নিলেও তো হচ্ছে না। তো সেই জন্য আমরা এই কাজটা না করে টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলোর জন্য শুধুমাত্র, যে এইসব ম্যাটেরিয়ালগুলো ফ্লেক্সিবল এবং ইউনিফর্ম না, এইসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করি। তো তোমাদেরকে মাইক ভ্যালু বলছিলাম গত ক্লাসে, মনে আছে মাইক ভ্যালুটা কি? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। মাইক্রো নাই। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ। মাইক ভ্যালু, এটার আরেক নাম হচ্ছে কি? মাইক্রোনিয়ার ভ্যালু। আমরা মাইক্রোনিয়ার। সংক্ষেপে বলতেছি যে এটা মাইক। হ্যাঁ, মাইক্রোনিয়ার ভ্যালু। তো মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে মাইক্রোগ্রাম। আলটিমেটলি এটার ডেফিনেশনটা হচ্ছে মাইক্রোগ্রাম, মনে করো গ্রাম সংক্ষেপে লিখলাম, পার ইঞ্চ। তাহলে এটাতে আমরা কি বুঝলাম? 1 ইঞ্চ ফাইবারের ওয়েট যত মাইক্রোগ্রাম, তার মাইক ভ্যালু তত। তাহলে মাইক ভ্যালু বেশি হলে ফাইবার ফাইন নাকি কম হলে ফাইবার ফাইন? কম হলে। যেমন লিনিয়ার ডেনসিটিতে তোমরা দেখছো যে ট্যাক্স মানে গ্রাম পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার ফাইবারের ওয়েট কত গ্রাম। তাহলে ট্যাক্স কম হলে সুতা চিকন নাকি ট্যাক্স বেশি হলে সুতা চিকন? কোনটা? ট্যাক্স বেশি হলে না কম হলে? 20 ট্যাক্স চিকন নাকি 30 ট্যাক্স চিকন সুতা? চিকন বেশি হবে। কেন? কারণ হচ্ছে ট্যাক্স হচ্ছে স্যার গ্রাম পার কিলোমিটার। ওই 20 ট্যাক্সের 1 কিলোমিটার সুতার ভর হচ্ছে 20 গ্রাম, আর 1 কিলোমিটার সুতার ভর যদি 30 গ্রাম হয়, তাহলে স্যার 20 গ্রাম যেটা সেটা তো স্যার বেশি চিকন হওয়ার কথা।
মানে 1 কিলোমিটার সুতার ভর 20 গ্রাম আর 1 কিলোমিটার সুতার ভর হবে 30 গ্রাম। তাহলে যেটা ভর কম সেটা তো স্যার বেশি চিকন। ফাইননেস কি? ফাইননেস ফাইনেস স্যার মানে সুতার সূক্ষ্মতা। লিনিয়ার ডেনসিটি লিনিয়ার ডেনসিটি এটা ঠিক খেয়াল নাই। টেক্সটটা কি একক নাকি রাশি? টেক্সট এটা একটা একক স্যার। এটা কিসের একক? এটা হচ্ছে সুতা কতটুকু চিকন বা মোটা সেটা পরিমাপের একটা একক। তো ওই রাশিটার নাম কি? আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে যে কাজ দেয়া ছিল সেটা হচ্ছে এই আমরা এই যে সূক্ষ্ম পরিমাপটা কিভাবে করতে পারি। যেমন মাইক্রোনিয়ার ভ্যালু, এটা মানে কি? মাইক্রোগ্রাম পার মাইক্রোনিয়ার ভ্যালু মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার ইঞ্চ, তাই তো? 1 ইঞ্চ ফাইবারের ওয়েট কত মাইক্রোগ্রাম? তো 1 ইঞ্চ ফাইবারের ওয়েট তুমি মাইক্রোগ্রামে কি দিয়ে পরিমাপ করবা? মানে আমি বলতেছিলাম যে ব্যালেন্স তো ওরকম আমাদের হাতে নাই, মানে যেই ব্যালেন্স দিয়ে মাইক্রোগ্রাম লেভেলে পরিমাপ করা যায় এটা খুব প্রবলেম। তারপরে এটা এই এই সমস্যার জন্য আমরা কি করতে পারি এটা আজকে বলবো। আচ্ছা দেখো, আমরা এই এই সমস্যাটা দূর করার জন্য সমস্যাটা কি আসলে? মাইক্রোনিয়ার ভ্যালু মানে কি? ফাইননেস বোঝার একটা উপায়, অর্থাৎ 1 ইঞ্চ ফাইবারের ওয়েট কত মাইক্রোগ্রাম। 1 ইঞ্চ ফাইবারের ওয়েট যদি বেশি মাইক্রোগ্রাম হয় তাহলে সেই ফাইবারটার মোটা, আর 1 ইঞ্চ ফাইবারের ওয়েট যদি কম মাইক্রোগ্রাম হয়, মাইক ভ্যালুটা কম হয়, তার মানে কি ফাইবারটা চিকন। তাহলে ফাইবারের চিকন মোটা বুঝতে পারতেছি না মাইক ভ্যালু দিয়ে? এই যে মাইক চিকন মোটা বুঝতে পারতেছি কিনা? মাইক ভ্যালু 3 হলে ফাইবার একরকম হবে, 4 হলে ফাইবারটা আরেক রকম হবে। তো কোনটা ভালো হবে? মানে 3 হলে কি ফাইবারটা ভালো না 4 হলে ভালো? 3 হলে ফাইবারটা ফাইন হবে, মানে চিকন হবে, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের ফাইন ফাইবারটা হচ্ছে ডিজায়ার। তো এখানে 5টা মেথড আছে, 5টা মেথডে আমরা মূলত ফাইননেস মেজার করে থাকি। দ্য ফলোইং মেথডস আর ইউজড টু মেজার দ্য ফাইননেস অফ কটন ফাইবার। কটন ফাইবারের ফাইননেস মেজার করার জন্য 5টা মেথড ইউজ করা হয়। 5টা মেথড কি কি? একটা হচ্ছে গ্রেভিমেট্রিক মেথড, মানে গ্রেভিটি কাজে লাগে। তারপর অপটিক্যাল মেথড আছে, ইউনিডাইমেনশনাল মেথড, তারপরে বাই ডাইমেনশনাল মেথড, আর হচ্ছে এয়ার ফ্লো মেথড। তো এর মধ্যে গ্রেভিমেট্রিক যে মেথডটা আছে সেটা হচ্ছে সিম্পল, এই ফাইবারটাকে এই ইয়েতে নেওয়া হয়, মাইক্রোস্কোপে নেওয়া হয়, মানে সূক্ষ্মভাবে মানে ফাইবারের ওয়েটটা দেখতে হয়, মানে লেন্থ এবং ওয়েট। তো এই গ্রেভিমেট্রিক মেথডে আমি অনেকগুলো ফাইবার যদি নেই, মনে করো আমি একটা ফাইবার হয়তো ওয়েট মাইক্রোগ্রামে দেখাটা কষ্ট হবে। আমি যদি 100 ফাইবার নেই বা 200 ফাইবার নেই, 1000 ফাইবার নেই, তাহলে এদের ওয়েটটা তো একটা মোটামুটি একটা ওয়েট আসবে, আসবে না? জি স্যার। তাহলে আমি যদি মনে করো 500 ফাইবার নিই বা 100 ফাইবার নিলাম, তো 100 ফাইবার নিলাম, সবগুলো মনে করো লেন্থ মেপে নিলাম। তো এই 100 ফাইবারের ওয়েট যখন করব তখন আমি 100 দিয়ে ভাগ দিয়ে দিব, মানে যেহেতু 100 ইঞ্চ টোটাল লেন্থ, তো তখন 1 ইঞ্চির ওয়েটটা কত মাইক্রোগ্রাম সেটা পেয়ে যাব। আমাদের প্রবলেমটা ছিল কোথায়? এই মাইক ভ্যালু হিসাব করার জন্য আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ইঞ্চ আমরা নিতে পারতেছি 1 ইঞ্চ, কিন্তু 1 ইঞ্চ ফাইবারের ওয়েটটা খুবই সামান্য। মাইক্রো লেভেলের ইলেকট্রিক ব্যালেন্স গুলা আমাদের এখানে অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে মাইক্রো লেভেলে আমরা ওয়েট মাপতে পারি না। তো আমি যদি 100 ফাইবার নেই, 200 ফাইবার নেই, তখন কিন্তু এটা পরিমাপ করা যাবে। তো এটা হচ্ছে গ্রেভিমেট্রিক মেথড। এটা খুব কষ্টকর হবে, বুঝতেছো নিশ্চয়ই, যে অনেকগুলো ফাইবার তোমাকে নিতে হবে এবং সেই ফাইবারগুলো নিয়ে তোমাকে টেস্ট করতে, মানে ওয়েট মাপতে হবে এবং কাটতে হবে, সাজাইতে হবে। তো অনেক দীর্ঘ সময় লাগবে। এত দীর্ঘ সময় কিন্তু ইন্ডাস্ট্রির হাতে নাই। যেমন তোমাদেরকে আমি স্যার সব
ফাইবার কি মানে আমি 1 ইঞ্চি করে নিয়ে 100টা ফাইবার আমি সবগুলো 1 ইঞ্চি করে নিব নাকি কিছু বেশি হ্যাঁ, কম হবে? 100টা মনে করো নিলাম, 1 ইঞ্চি করে কেটে নিলাম, তাহলে তো আমার 100 দিয়ে ভাগ দিলেই হবে। মানে 100টা ফাইবারের টোটাল ওয়েটটা মনে করো 2 মিলিগ্রাম হলো বা 1 মিলিগ্রাম হলো, তো 1 মিলিগ্রামকে তখন আমি মাইক্রোগ্রামে নিয়ে যাব, আর 100টাকে একটা নিয়ে আসবো কনভার্ট করে, তখন মাইক্রোগ্রাম পার ইঞ্চ পাবো। তো এইসব বেন্ডিং এ তো এটা হবে না, মানে যদি আলাদা আলাদা ফাইবার থাকে সবগুলো এভারেজ কি একই হবে ধরনের আর ফাইবার কি, হবে? এই সবগুলো ফাইবারের ফাইননেস এভারেজ একটা লেভেলে আসবে, সবগুলো তো ফাইননেস খুব ক্লোজ থাকবে না, একই একই বাল্কের ফাইবার তো সবগুলোর ফাইননেস কাছাকাছি থাকবে। এটা একটু দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এয়ার ফ্লো মেথড, এই মেথডটাই আমাদের আলোচ্য বিষয়। আমি একটু সংক্ষেপে বলে দিই, তোমরা পড়লে বুঝতে পারবা। বিষয়টা আগে বুঝতে পারো কিনা দেখো, তাহলে বলবা। এইখানে মনে করো কিছু মোটা মোটা ফাইবার আছে না, আর জি স্যার। এখানে জি ছোট স্যার। ছোট চিকন চিকন ফাইবার আছে, তার মানে কোন ফাইবার গুলা ফাইন? চিকনগুলা। কোনগুলা? চিকনগুলা। এই বি গুলা না? জি স্যার। হ্যাঁ। তো আমি এখান থেকে লেয়ার ধারণা করি, এটাকে একটা চেম্বারের মধ্যে দিয়ে দিলাম, এই ফাইবারগুলোকে একটা চেম্বারে দিয়ে দিলাম, এটাকে আরেকটা চেম্বারে দিলাম, দিয়ে এদিক দিয়ে বাতাস মানে প্রেসার দিচ্ছি, মানে প্রেসার দিয়ে বাতাস ফ্লো করতেছি। হ্যাঁ, তো এখন কোনটা দিয়ে বাতাস বেশি পাস হবে? ওখানে স্পেস বেশি দেখা যাচ্ছে। দিয়ে কি কম হবে? বিতে তো স্যার মানে একই একই আয়তনে ওদের বিতে ফাইবারের সংখ্যা বেশি, তো এখানে তো স্পেস কম। না না, ফাইবারের সংখ্যা বেশি কম তো তোমার এখানে হিট করবে না, হিট করবে হচ্ছে যে গ্যাপ গুলা ফাইবারের মধ্যে দিয়ে, তো আর ইয়ে পাস হবে না, ওই বাতাস পাস হবে না, বাতাস পাস হবে হচ্ছে এই গ্যাপ গুলা দিয়ে, এই যে গ্যাপ আছে এখানে, আর এখানেও গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে। তো এখন এই গ্যাপের পরিমাণটা কোথায় বেশি? এইটাই বেশি। তার মানে কি বুঝলাম, এ থেকে এর মধ্যে দিয়ে কি হবে? এয়ার ফ্লো বেশি। এর পাসটা বেশি হবে। তো এখন ফাইবার যদি আরো মোটা হতো তখন গ্যাপটা আরো বেশি হতো না? জি স্যার। তো গ্যাপটা আরো বেশি হলে তখন এয়ার পাসটা আরো বেশি হতো, আর যতক্ষণ ফাইবার যত ফাইন হবে এরা তত কাছাকাছি থাকবে, এদের মধ্যে গ্যাপটা তত কমে আসবে। তো এই জন্য তখন কিন্তু এই মানে এয়ার ফ্লোটা অনেক কমে আসবে। তো সেই ক্ষেত্রে তুমি এদিক থেকে এয়ার ফ্লো দিচ্ছ একটা সার্টেন প্রেসারে, এয়ারের তো একটা প্রেসার থাকবে, সার্টেন এয়ার প্রেসারে, ধরো বার একটা প্রেসার দিলা, কত বার প্রেসার দিচ্ছ এটা খেয়াল রাখলা এখানে। এই পাশ থেকে আবার এই এয়ারটাকে রিসিভ করলা, তো তুমি কত প্রেসারে এয়ার দিচ্ছ, আর এটা থেকে পাস হয়ে কতটুকু এখানে কত প্রেসারে আসতেছে, আবার এখান থেকে পাস করতেছো এখান থেকে কত প্রেসারে এই পাশে আসতেছে, এটা তুমি ডিটেক্ট করলা। তো দুই জায়গায় একই রকম প্রেসার দেওয়ার পরে দুই দিকের ফ্লোটা রিসিভটা হচ্ছে দুই রকম। আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার এই দুই জায়গাতে স্পেস একই থাকার পরও মানে এই যে গ্যাপগুলা মাঝখানে গ্যাপগুলা প্রায় একই রকম, কারণ তুমি তো এই ভলিউমের মধ্যে ফাইবারকে এটে সেটে দিছো, আবার এখানেও ফাইবারগুলোকে মানে আটসাটো করে চেপে দিছো চেম্বারের ভিতরে, তারপরেও কিন্তু এটার মধ্যে দিয়ে এয়ার ফ্লো কম হবে, এয়ার পাস কম হবে। তো তার মানে এয়ার পাস কম হবে সেই সব জায়গাতে যেখানে সারফেস এরিয়া বেশি পাবো, অর্থাৎ সারফেস এরিয়া তো বুঝো মানে বাইরের যে আবরণটা, তুমি একটা বস্তু অনেক মোটা আছে এটাকে যদি চিকন চিকন অনেক বস্তুতে কনভার্ট করে দাও, তাহলে অনেক সারফেস এরিয়া পাবো। মনে করো এটা কিভাবে দেখাই, আচ্ছা, এখানে দেখো, তুমি এরকম একটা জিনিস নিলা, হ্যাঁ, এরকম একটা রেক্টেঙ্গুলার জিনিস নিলা। তো এখন এইটাকে এটার এটার এরিয়া কত, মনে করো এই এদিকে 4 আছে, খেয়াল করো এটার পরিধি কত, 4 4 যদি হয় তাহলে কত, 16 পরিধি, মানে এর সারফেসটা পাচ্ছ তুমি 16 পরিমাণ। বাট এটাকে যদি তুমি ছোট ছোট টুকরায় কনভার্ট করে দাও, আমি একেরই করে দিচ্ছি এরকম, তাহলে এরকম যদি টুকরা করো তাহলে কয়টা টুকরা হবে? 4টা 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 16টা হবে না?
হ্যাঁ স্যার। তো 16টার পরিধি কি একই হবে? এই যে এটা যে 16 হয়েছে একই রকম হবে? এটার পরিধি কত? এখানে যদি 1 1 থাকে, 4 না? তারপর তো এই 4 এরকম পাবা তুমি কয়টা? 16টা 16টা। তাহলে কত হবে? 64 64। এই দুইটা বস্তুর ক্ষেত্রে পার্থক্য আছে কোনো? এই একই বস্তুকে যে তুমি কেটে 16টা টুকরা করছো, নাকি অন্য কিছু আনছো এখানে? একই। তো এটা যদি একটা লম্বা বস্তু হয়, সিলিন্ডার টাইপের হয় উপরের দিকে, তাহলে তুমি লেন্থটা পাবা। তো লেন্থটা কি এটার ক্ষেত্রে কমে যাবে না একই রকম লেন্থ থাকবে? মানে এটার হাইটটা আর কি, এই বস্তুটা আমি তো এরিয়া দেখালাম, মনে করো লম্বা আছে, তো লম্বা যদি হয় এই বস্তুটা, তো লম্বা এখানে যতটুকু, এগুলোর তো লম্বা একই রকম, নাকি না কম বেশি আছে? কথা বুঝতেছো না? আরে এই বস্তুটা হচ্ছে এরকম আর কি। একবার মানে এই বস্তুটা তো আমি এরিয়া দেখাইলাম, বাস্তবিকভাবে বস্তুটা কিরকম, এরকম না নাকি? জি স্যার। বাস্তবে এটা এরকম না। তো এরকম যদি হয়, তো এটা তো একটা লম্বা আছে, এই যে এই লম্বাটা আছে না এটার, এটা তো একটা লম্বা বস্তু। তো লম্বা এইখানে যতটুকু আছে মূল বস্তুটা, এই কেটে গেলে আবার কি লম্বার কোনো চেঞ্জ আসবে? না স্যার। হ্যাঁ, লম্বাই থাকবে। একই থাকবে না? আমি এটাই বলতে চাচ্ছি। তাহলে তুমি যে লম্বা দ্বারা গুণ করো, মনে করো এখানে এরিয়া পাচ্ছ হচ্ছে 16কে তো লম্বা দ্বারা গুণ করতে হবে। তো সেটা আমি ধরে নিলাম মনে করো 10। তাহলে তুমি বলি মানে পুরো সারফেসটা পাচ্ছ, মানে এই যে বাইরের যে সারফেসটা দেখতেছো, এই পুরো সারফেসটা পাচ্ছ। তো সারফেসটা যদি এখানে হয় এই 16, এটার সাথে আমি হাইটটা গুণ করতেছি, হাইটটা হচ্ছে মনে করো 10, তাহলে কত হচ্ছে? টোটাল সারফেসটা হচ্ছে 160। তো এইখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটাই হয়ে যাচ্ছে 4 এর সাথে আবার 10 গুণ করতে হবে না? 40। তো এরকম 40 এরকম এরিয়াওয়ালা বস্তু আমি কয়টা পাচ্ছি? 16টা পাচ্ছি না? তার মানে আমার 40 ইন্টু 16 কত হচ্ছে? 46। তাহলে তুমি এই 160 এরিয়ার যে বস্তুটা, এটাকে টুকরা টুকরা করাতে, 16টা টুকরা করাতে তুমি এই 640 পেয়ে যাচ্ছ। তো তার মানে এইটাকে যদি তুমি যত ছোট করতে পারবা, একটা বস্তুকে কেটে যত ছোট করা যাবে, যত চিকন করা যাবে, সেই বস্তুটা তত বেশি পরিমাণ সারফেস এরিয়া নিবে। এটা বুঝতেছো কিনা? জি স্যার। এই যে হ্যাঁ আমরা স্যার। আমরা ন্যানো টেকনোলজির কথা বলি, একটা বস্তুকে ন্যানো লেভেলে নিয়ে যাওয়া হয়। ন্যানো লেভেলে গেলে আমার সুবিধা কি? ন্যানো লেভেলে গেলে সুবিধা হচ্ছে, আমি যখন এটাকে ন্যানো পার্টিকেলে মানে ন্যানো লেভেলে ছোট ছোট করে দিচ্ছি, তখন তার সারফেস এরিয়া বেশি পাচ্ছি। তুমি এই বস্তু থেকে ভলিউম বেশি পাচ্ছ না, ক্ষেত্রফল কিন্তু বেশি পাচ্ছ না, এটা জায়গা দখল করতেছে একই, ভলিউম একই, ম্যাটেরিয়াল এটাই। এই ম্যাটেরিয়ালটাকে চিকুন চিকুন করে ছোট ছোট করে নেওয়ার কারণে ওই যে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, এটা সারফেস, সবগুলো সারফেস মিলে মোট সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। তো এই ঘটনাটা এখানেও ঘটবে। এখানে যখন তোমার এই বড় বস্তু থাকবে আর এখানে ছোট চিকন চিকন ছোট বস্তু থাকবে, তখন সারফেস এরিয়া আমরা বেশি পাবো, এই যে সারফেস গুলো বেশি পাবো। আর বেশি পরিমাণ সারফেস এরিয়াতে এই এয়ারটা, যদিও এই মাঝখানে স্পেস একই, তারপরও এই এয়ারটাকে বাধা দিবে বেশি। ঠিক আছে? তো তার মানে আমি একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারলাম, যদি আমি কখনো আমার ফাইবারকে একটা চেম্বারে নিয়ে এয়ার ফ্লো করি, মানে এয়ার পাস করি, তখন অপর পাশ থেকে এয়ারের পরিমাণটা কেমন আসবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে কি মোটা বস্তু আছে নাকি চিকন বস্তু আছে। এটা বুঝতেছো? কি করবো স্যার? হ্যাঁ। তো এটার জন্য একটা ম্যাথ হচ্ছে কি, তুই এই বস্তুটা চিকন হবে নাকি মোটা হবে, এটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। যেমন এগুলা চিকন নাকি এগুলা মোটা, মানে চিকন কোনটা চিকন, ডান পাশেরটা না? বি। তো এই ডান পাশের ডায়ামিটার যেহেতু কম, তার মানে এখানে সারফেস এরিয়া কি বেশি। বেশি, আর এখানে ডায়ামিটার যেহেতু বেশি, সারফেস এরিয়া কম। তার মানে সারফেস এরিয়াটা হচ্ছে
এয়ার ফ্লো এর সাথে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। সমানুপাতিক, এয়ার ফ্লো এর সাথে সমানুপাতিক। সারফেস এরিয়া যত বেশি হবে আচ্ছা আচ্ছা, এয়ার ফ্লো তত ব্যস্তানুপাতিক বেশি কম হবে। হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, সারফেস এরিয়া যত বেশি হবে এয়ার ফ্লো তত কম হবে। আর সারফেস এরিয়া যত বেশি হবে এয়ার ফ্লো কম হওয়ার মানে হচ্ছে এখানে ডায়ামিটারটা কম, মানে চিকন আছে, সারফেসটা কম আছে, ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম যে আমার এয়ার ফ্লো যত বেশি হবে, আলটিমেটলি যত এয়ার পাস হবে, তার মানে এখানে মোটা মোটা বস্তু থাকবে। তার মানে সিলিন্ডার যেটা থাকবে ফাইবারটা মোটা থাকবে। তার মানে কি ফাইবারের কি কম, ফাইননেস কম না বেশি? বেশি, মোটা না? আর ফাইননেস কম হচ্ছে কোনগুলার? এগুলার। তার মানে এই সারফেস এরিয়ার সাথে ডায়ামিটার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, একটু খেয়াল করো। আমি লিখতেছি না, এখান থেকে দেখাই দিচ্ছি। কি বলা হয়েছে? লেট বি দা ভলিউম অফ দ্য সিলিন্ডার। এই যে একটু আগে সিলিন্ডারটা দেখছো, এগুলো ভলিউম হচ্ছে কি ভি। তো মানে ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ গুণ করলে আমরা কি পাই? সিলিন্ডারের আয়তন পাই না? মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আর কি দৈর্ঘ্যটা। সিলিন্ডারের ক্ষেত্রফলের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ না? জি স্যার। তো এইচ পাই, আর মানে কি ডি পাই। বাই টু না? জি স্যার। এই পাই আর স্কয়ার, এইচ কোনটা? এখানে লেন্থটা বোঝাচ্ছে, ঠিক আছে? এই পাই আর স্কয়ার এইচ। বা ডি দা ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্মল সিলিন্ডার আছে, ওই স্মল সিলিন্ডারটা। সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার মানে সারফেস এরিয়া। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই ডিএল, পাই ডিএইচ। পাই ডি এইচ না? তো তাহলে জি স্যার। পাই ডি এল লিখছে আর কি এখানে, হ্যাঁ সারফেসটা, পুরো সারফেসটার কথা বলতেছে। তো স্পেসিফিক সারফেস একটা টার্ম মনে রাখো, যে স্পেসিফিক যখন কথাটা আসে, স্পেসিফিক সারফেস বলো বা স্পেসিফিক এরিয়া, স্পেসিফিক মাস, স্পেসিফিক ভলিউম। তো নর্মালি অ্যাবসোলিউট যখন মেজার করা হয় তখন আমরা দেখি যেমন স্পেসিফিক বা রিলেটিভ হিউমিডিটি, অ্যাবসোলিউট হিউমিডিটি আছে আবার রিলেটিভ হিউমিডিটিও আছে, তেমনি ভলিউম আছে, স্পেসিফিক ভলিউমও আছে, হ্যাঁ মাস আছে নর্মাল, আবার স্পেসিফিক মাস আছে। তো স্পেসিফিক সারফেস যখন বলা হচ্ছে তাহলে তার সারফেস এরিয়াকে আমি ভলিউম দিয়ে মানে একটা নির্দিষ্ট প্যারামিটারের জন্য দেখা হয়, তখন এটা স্পেসিফিক হয়ে যায়। মানে স্পেসিফিক মানে হচ্ছে রিলেটিভ মেজার। তুমি দেখলা যে এই রডের স্ট্রেংথ বেশি, আমাদের একটা ফাইবারের স্ট্রেংথ অনেক কম, কিন্তু আলটিমেটলি তুমি যখন স্পেসিফিক করে ফেলবা যে দুইটার ভর দিয়ে আমি ভাগ দিই, তো যেমন আমরা কি করছিলাম, ওই যে এই দুইটা মোটা বস্তুর ক্ষেত্রে স্ট্রেংথ দেখাছিলাম না তোমাদেরকে, মোটা বস্তুটা যদিও স্ট্রেংথ বেশি, বাট চিকন বস্তুটাকে যদি আমি মোটা বস্তুটার একই লেভেলে নিয়ে যাই তখন কি হয়? মানে চিকন বস্তুটা জিওমেট্রিক শক্তি বেশি হয়। ছিলাম আমরা, তাই না? তো এটাকে বলতেছিলাম আমরা কি স্পেসিফিক, মানে স্পেসিফিক স্ট্রেস, তাই না? তো এই স্পেসিফিক কথাটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা একই লেভেলে নিয়ে আসা দুইটাকে, ঠিক আছে? নর্মালি তো তোমার মোটা বস্তু কম বেশি শক্তি নিবে, বেশি সার্ভিস দিবে বা যা দিবে, কিন্তু চিকন বস্তু মোটা বস্তু তুমি একই লেভেলে যখন নিয়ে আসবা তখন যেটা পাবো সেটা হচ্ছে স্পেসিফিক। তো এখানে স্পেসিফিক সারফেস যখন বোঝাবে তখন শুধু সারফেস এরিয়া না, সারফেস এরিয়া ডিভাইড বাই কি ভলিউম, মানে একই ভলিউমের জন্য কার সারফেস এরিয়া বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে আমরা জি স্যার। সারফেস এরিয়াটা বসালাম পাই ডি এল, আর নিচে বসালাম এই যে এই ভলিউমটাকে পাই ডি স্কোয়ার বাই 2L। তাহলে পাই ডি স্কোয়ার, পাইটা এখানে আসে নাই, পাই ডি স্কোয়ার এল বাই 4। এইটা উপর হচ্ছে পাই ডি এল, এটা নিচে হচ্ছে এটা। তো তোমার হচ্ছে পাই পাই কাটা গেল, এই উপরের একটা ডি নিচের একটা ডি কাটা গেল, উপরের এল নিচের এল কাটা গেল, আর এই 4 গেল কোথায়? উপরে। তাহলে আমি উপরে। পেলাম কি 4 বাই ডি। ডি। তাহলে এই 4 বাই ডি হচ্ছে আমার স্পেসিফিক সারফেস। সারফেস। তো এই 4 বাই ডি থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি কি স্পেসিফিক সারফেসটা এই ডি এর সাথে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। এইখান থেকে আমি বুঝতে পারলাম যে একটু আগে যে কথাটা বললাম এটা ম্যাথমেটিক্যালিও প্রুভ হলো, যে কোনো কিছুর যে স্পেসিফিক সারফেস থাকবে বা সারফেস এরিয়াটা থাকবে, সেই সারফেস এরিয়াটা অবশ্যই মানে ডায়ামিটারের সাথে, আমার যে বস্তুগুলো থাকবে সেগুলো ডায়ামিটারের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমার যদি চিকন চিকন একটু আগে যে মানে ছবিটা দেখছো, চিকন চিকন ফাইবার থাকে, মানে ডায়ামিটার ফাইবারের কম হয়, ফাইবার ডায়ামিটার কম মানে কি ফাইবারটা কি ফাইন নাকি কোর্স?
ফাইন স্যার। ফাইন। তো ফাইবার ডায়ামিটার কম হওয়া মানে হচ্ছে ফাইবারটা ফাইন। তাহলে এই ফাইন ফাইবারের ক্ষেত্রে মানে ডায়ামিটার যেহেতু কম, তার মানে সারফেস এরিয়া কি, স্পেসিফিক সারফেসটা কি বেশি। আর স্পেসিফিক সারফেস বেশি হওয়ার উদ্দেশ্য হচ্ছে সেইখানে এয়ারটা যাওয়ার সময়, বাতাসটা যাওয়ার সময় কি পাবে, বাধা বেশি পাবে। আর বাতাসটা যখন বেশি বাধা পাবে তখন এটা বোঝা যাবে যে ওখানে নিশ্চয়ই স্পেসিফিক সারফেস বেশি আছে। আর স্পেসিফিক সারফেস যেখানে বেশি আছে সেখানে বোঝাই যাচ্ছে ডায়ামিটারটা হচ্ছে ফাইবারের কম। তার মানে ফাইবারের ফাইননেসটা আমি এই এয়ার ফ্লো এর মাধ্যমে একটা ডিটারমিন মানে হোক এক্সাক্ট মেজারমেন্টে এখন যাচ্ছি না, মানে আমি একটা আইডিয়া নিতে পারতেছি কিনা যে এয়ার ফ্লো মাধ্যমে আমি বুঝতে পারবো আমার যে ফাইবারগুলো চেম্বারের ভিতরে আছে সেগুলা কি ফাইনার নাকি কোর্সার, এরকম একটা ধারণা আমরা নিতে পারি কিনা। জি স্যার। হ্যাঁ, Yes, sir. এটাই আমরা এখন এই মানে মেশিনের মাধ্যমে দেখবো। হ্যাঁ, আমার এটা হ্যাং করছে, তোমরা 2 মিনিট ওয়েট করো, আমি আবার জয়েন করতেছি। স্যার এয়ার হ্যাঁ স্যার। হ্যাঁ, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে প্রিন্সিপাল, মানে এই মেশিনটা কোন মূলনীতিতে কাজ করে সেটা তোমাদেরকে বললাম। মানে এয়ার ফ্লো মেথডটা আসলে কি আমাদের, সরি, সমস্যা হচ্ছে আমরা ফাইবারের লেন্থটা অল্প বলে এবং অল্প ওয়েটটা আমরা মেজার করতে পারি না, এই জন্য আমরা এয়ার ফ্লো মেথডে চলে যাই। আর এয়ার ফ্লো মেথডটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বললাম। তার মানে এয়ার ফ্লো মেথড থেকে আমি এয়ার পাস করে আরেক পাশে এয়ারটাকে ডিটেক্ট করে আমি একটা আইডিয়া নিতে পারি যে আমার ফাইবার চিকন না মোটা। তো যারা মেশিন ম্যানুফ্যাকচারার, যেমন এটা হচ্ছে শেফিল্ডের তৈরি একটা মাইক্রোনিয়ার মেশিন, আবার শার্লির আছে, আমাদের কলেজেও 3টা আছে এরকম মানে ফাইননেস টেস্টিং মেশিন। তো ওই মেশিনগুলো যারা ডেভেলপ করেছে তারা কি করেছে, এয়ার ফ্লো একটা নির্দিষ্ট লেভেলে ওরা একটা ফাইবারের উপর দেয়, দিয়ে অপর পাশে মনে করো ডিটেক্ট করে। তো ডিটেক্ট করে দেখলো যে আমি কতটুকু এয়ার দিলাম আর কতটুকু এয়ার রিসিভ হলো, তখন যেই ফাইবারটাকে ওরা এই টেস্টটা করলো সেই ফাইবারটাকে নিয়ে গিয়ে ওই ম্যানুয়াল যে সিস্টেম আছে ওই সিস্টেমে ওরা কি করলো, মাইক্রোনিয়ার ভ্যালু বের করলো। হ্যাঁ, বের করে দেখলো যে এটার মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 4। আবার আরেকটা ফাইবার দিল, আরেকটা ফাইবার দিয়ে সেটাকে মনে করো এয়ার ফ্লো দিল, ওদিক দিয়ে এয়ার ফ্লো রিসিভ করলো, দেখলো কতটুকু এয়ার ফ্লো হচ্ছে, মানে স্পিডটা কত কমতেছে। তো সেই ফাইবারটাকে আবার খুলে নিয়ে সেই ফাইবারটাকে মাপলো, মানে ম্যানুয়ালি টেস্ট করলো, টেস্ট করে দেখলো যে এটার মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 4.5। এরকম কয়েকবার টেস্ট করে তারা একটা মানে স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পারবে না তাদের মেশিনের মধ্যে, যে এতটুকু এয়ার পাস করলে যত মানে যদি এই পরিমাণ এয়ার ফ্লো মিস হয় তার মানে এটার মান হবে 4, যদি এই পরিমাণ মিস হয় তাহলে মান হবে 4.5, মান হবে 5, 5.5, 3.5, এরকম হবে। করা যাবে না? কথা বুঝছো কিনা? হুম, মানে কাজটা যাতে সহজে করে ফেলা যায় স্যার ওরা আরেকবার মানে এয়ার ফ্লো পাস করলে এয়ারটা ওই পাশে কম যাবে বেশি যাবে এটা তোমরা বুঝতেছি। তো মোটা ফাইবারের জন্য এয়ারটা পাস হবে মানে কি বেশি, আবার চিকন ফাইবারের জন্য এয়ার পাস হবে কি কম। তো তারা বিভিন্ন ফাইবারকে তাদের মেশিনে বসিয়ে নিজেরা এয়ার কতটুকু কোন ফাইবার, মনে করো একটা ফাইবারকে আমি নিজে থেকে ম্যানুয়ালি টেস্ট করলাম, টেস্ট করে তার ফাইননেস পেলাম হচ্ছে 4 মাইক্রোগ্রাম পার ইঞ্চ, মানে 4 মাইক ভ্যালু। এই ফাইবারটাকে আমি এয়ার ফ্লো মেথডে নিয়ে গেলাম, এয়ার ফ্লো মেথডে নিয়ে এয়ার পাস করলাম, দেখলাম ওই পাশে কত এয়ার ফিরে আসে। মনে করো সাপোজ আমি 10 পরিমাণ এয়ার দিচ্ছি, এয়ার ওই পাশে ফিরে আসতেছে হচ্ছে 8। তো তার মানে কি, যেখানে 10 এয়ার দিলে 8 ফিরে আসে, তার মানে সেইখানে কোন ফাইবার আছে যেই ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু কত, বেশি। 4.5। মানে একটা নির্দিষ্ট ফাইবার তো আমি চার। টেস্ট করে রেখেছি, আমি একটা নির্দিষ্ট ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু আগে মেপে নিয়েছি, মেপে দেখলাম যে 4.5, সেই ফাইবারটাকে আমি এবার এয়ার ফ্লোতে নিয়ে 10 এয়ার পাস করলাম, দেখলাম যে অপর পাশে আমি পাচ্ছি 8। তার মানে আমি একটা সিদ্ধান্ত নিলাম যেই ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু 4.5 সেই ফাইবারে যদি 10 এয়ার পাস করা হয় তাহলে 8 পরিমাণ অপর পাশে ফিরে আসবে। এরপরে কি করলাম, আমি ফোন না আরেকটা ফাইবার নিলাম যেটা মাইক্রোনিয়ার ভ্যালু আগে মেপে নিয়েছি ম্যানুয়ালি নিজে থেকে, দেখলাম যে তার মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 4। তো এই ফাইবারটাকে আমি এয়ার ফ্লোতে নিয়ে গেলাম, এয়ার ফ্লোতে নিয়ে গিয়ে আবার 10 এয়ার পাস করলাম, 10 এয়ার পাস করে দেখলাম অপর পাশে আমার এয়ার ফিরে আসতেছে কত 7। তো এবার আমি কি বলতে পারি যে কি যদি 7 এয়ার ফিরে আসে মানে এয়ারকে রিসিভ মানে পাস করতে দেয় তাহলে সেই ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 4, আর যদি 8 পরিমাণ পাস করতে দেয় তাহলে সেই ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে 4.5। এই সিদ্ধান্ত কি দেওয়া যাবে? জি স্যার।
তো ওই এই 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 ভিত্তিটাকে কাজে লাগিয়ে ওরা এই মেশিনটাকে ডেভেলপ করছে, যাতে করে তোমাকে প্রত্যেকবার বসে বসে ফাইবারকে কেটে তার মাইক্রোনের ভ্যালু টেস্ট করতে না হয়। তারা আগে দেখে নিয়েছে যে কতটুকু মানে কোন মাইক্রোনের ভ্যালু ফাইবারের জন্য কতটুকু এয়ার পাস করে, ঠিক আছে? তো পাস করে এবার তারা মেশিনটাকে ডেভেলপ করে দিয়েছে। এবার তুমি শুধু দেখবা যে কতটুকু এয়ার ফিরে আসে, কতটুকু এয়ার ফিরে আসে না, সেটার সাথে তুমি ফাইন্যান্সটা ডিরেক্টলি বলে দিতে পারবা। মানে আগের টেস্ট অ্যানালাইসিস থেকে ওরা এই মেশিনটাকে আপডেট করে ডেভেলপ করে দিয়েছে। এই মেশিনের ডেভেলপমেন্টটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি মেশিনের বর্ণনাটা দিচ্ছি। প্রথমে এখানে এয়ারের লাইন আছে, তোমার এই মেশিনটা যেখানে বসাইতে হবে সেখানে একটা বাতাসের লাইন দিতে হবে, অর্থাৎ কম্প্রেসার আছে না আমাদের, কম্প্রেসরের সাথে এখানে লাইন থাকতে হবে, ঠিক আছে? আর এই কম্প্রেসর দিয়ে যে এয়ারটা মেশিনে ঢুকবে, এই প্রেসারটা কত হবে এটা বলা আছে যে 1.75 কেজি পার সেন্টিমিটার। 1.75 কেজি পার সেন্টিমিটার মানে হচ্ছে 25 পিএসআই, 25 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে? 25 পিএসআই তে এয়ার পাস করাবো। তো এখানে ফুট প্যাডেল আছে যেটা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, মানে চালনা বা বন্ধ করা যায়। তারপর এয়ার ফিল্টার আছে, এখানে ফিল্টারের কাজ হচ্ছে এয়ারটাকে পিউরিফাই করা আর কি। এয়ারের মধ্যে যদি ডাস্ট থাকে বা অন্য পার্টিকেল থাকে এটাকে ফিল্টার করে। তারপর হচ্ছে প্রেসার গেজ আছে, এখান থেকে তুমি দেখতে পারবা কত প্রেসারে এয়ার এখানে ইন হচ্ছে, ঠিক আছে? তারপর তুমি যখন কাজ করবে না তখন এই এয়ারটা যাতে মেশিনে না ঢুকতে পারে এটা বন্ধ করার জন্য এখানে শাট অফ বাল্ব আছে। এই বাল্বটাকে খুলে দিলে এয়ার ঢুকবে, বন্ধ করে রাখলে এয়ার ঢুকবে না। এটা হচ্ছে এয়ার রেগুলেটর, যেটা দিয়ে তুমি এয়ার পাসেসটা কি করতে পারবা, কন্ট্রোল করতে পারবা, যেটা কথা আমি বলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এই এয়ারটা এই পাইপলাইন দিয়ে এখানে আসবে, এই চেম্বারটা হয়ে এটা হচ্ছে স্কেল। এই স্কেলের গায়ে দাগ দেওয়া আছে 3, 4, 5, 6, 7 এরকম। আবার 3 এর মাঝখানেও 10টা দাগ দেওয়া আছে। তার মানে এই স্কেলে তুমি দেখে নিবা এক্স্যাক্টলি তোমার মাইক্রোনিয়ার ভ্যালুর মানটা কত, ঠিক আছে? ফ্লুট পজিশনিং কন্ট্রোল এটা দিয়ে হচ্ছে মনে ক্যালিব্রেট করা হয় মেশিনটাকে। মেশিনে যদি ইরর থাকে এটাকে ঠিক করে নেওয়া হয়। স্কেল আছে, ফ্লুট আছে, তো বললাম এক্স ওয়াই গেল। আচ্ছা, এখান থেকে আসলো এই চেম্বার দিয়ে এইখানে আমি ফাইবারটাকে দিব এখানে, ঠিক আছে? একটা হচ্ছে এই কম্প্রেসার চেম্বার, আর এটা হচ্ছে প্লাগ ইন কটন, আমি কটনটাকে এখানে দিলাম। আর কম্প্রেসার প্লাঞ্জার মানে ঢাকনাটা যেটা দিয়ে আমি ফাইবারটাকে চেপে দিলাম। তো তোমার এইখানে এই জায়গাটা ওপেন করা আছে, তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েটের ফাইবার তুমি এই ঢাকনাটা খুলে ভিতরে দিবা। কটন ফাইবার কতটুকু দিবা এটা এক একটা মেশিনে এক একভাবে সেট করা আছে। এই মেশিনের জন্য হচ্ছে 3.24 গ্রাম, অর্থাৎ 50 গ্রেন ফাইবার ওজন করে এখানে দিবা। তো এটা ক্যালিব্রেশন স্ক্রু, এটা দিয়ে ক্যালিব্রেট করা যায়। আচ্ছা যাক, এইখান দিয়ে এয়ার আসবে, এয়ার আসে তুমি যে মাঝখানে কটন দিয়ে দিলা চেম্বারের মধ্যে, তাহলে কি এয়ার কি পাস হতে পারবে পুরোটা? মানে আগের ফ্লোটা কি ঠিক থাকবে নাকি বাধা পাবে? বাধা হবে। এদিক থেকে তো রিসিভ করা হয়, এয়ারটাকে এদিক থেকে রিসিভ করা হয়। তো রিসিভ করে দেখা গেল যে ওই পরিমাণ এয়ার পাস হতে পারতেছে না। যত পরিমাণ এয়ার এদিক থেকে আসছে, হ্যাঁ এদিকে আসছে, সেই পরিমাণ এয়ার এদিক দিয়ে পাস হতে পারতেছে না। ধরো আমি যে একটু আগে 10 এবং 8-এর কথা বলতেছিলাম, 10 আসলো, 10 এসে এখানে 8 পরিমাণ যাচ্ছে, বাকি 2 যাচ্ছে না। তো এই যে বাধাটা পাবে, এই বাধাটাকে আমি আগে কি বলছি, ওরা বাধার হারের উপর ভিত্তি করে নিজের একটা স্কেল ডেভেলপ করে রাখছে যে যদি আমার বাধা এত হয় তাহলে মাইক্রোনিয়ার ভ্যালু এত, বাধা অত হলে মাইক্রোনিয়ার ভ্যালু অত। তো সুতরাং যখনই তুমি ফাইবারকে এখানে বসিয়ে নির্দিষ্ট প্রেসার কন্ট্রোল করে মেশিনটা স্টার্ট দিবা, তখন অটোমেটিক এই স্কেলের মধ্যে দেখাবে যে মাইক্রোনিয়ার ভ্যালু ডিরেক্টলি কত, ঠিক আছে? তাহলে এই এক্সপেরিমেন্ট করার জন্য তোমার মেশিনটা তো বুঝতে হবে, এই মেশিনটা এই, আর এখানে কাজটা কি, কাজটা হচ্ছে তোমাকে নির্দিষ্ট ওয়েটের ফাইবার মেপে নিতে হবে। 3.24 গ্রাম কটন ফাইবার মেপে নিবা একটা ইলেকট্রিক ব্যালেন্সে। এই ফাইবারটাকে এখানে রাখবা চেম্বারে রেখে চেম্বারের ঢাকনাটা বন্ধ করে দিবা। বন্ধ করে দিয়ে মেশিন শুধু স্টার্ট দিবা প্যাডেল দিয়ে। স্টার্ট দিলে এই তোমাকে দেখাবে মাইক্রোনিয়ার ভ্যালুটা কত। এই যে এখানে রিডিং দিবে আর কি সরাসরি। এই রিডিংটা হচ্ছে মনে করো 3.4 দিল, তার মানে মাইক্রোনিয়ার ভ্যালু কত 3.4, অথবা 4.5 দিল, তাহলে মাইক্রোনিয়ার ভ্যালু কত 4.5। বুঝতে পারছো এটা? স্যার ওই কম্প্রেশন ফ্ল্যাঙ্ক আর কম্প্রেশন চেম্বারের ওই দিকটা একবার বানাতে স্যার। এইটাতে এইখানে এটা ওপেন, এই চেম্বারটা খুলবা, তুমি এই ঢাকনাটা খুলবা,
খুলে মানে এইটুকু পর্যন্ত খুলে ফেলবা, খুলে এই যে কটন ফাইবারটা দিবা ভিতরে, কটন ফাইবারটা দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিবা, প্লাঞ্জারটা আবার বসিয়ে দিবা আর কি উপরে। এটা গায়ে ছিদ্র, নিচেরটা ছিদ্র করা আছে, নিচের দিকে ছিদ্র করা আছে, মানে এদিক দিয়ে এয়ার পাস হয়, এয়ার পাস হয়ে উপর দিয়ে বাধা পাচ্ছে, তার মানে এয়ারটা কতটুকু বাধা পাচ্ছে সেইটা এখানে ডিটেক্ট হচ্ছে। এখানে ডিটেক্ট হয়ে এখানে তো জানে, রেগুলেটর তো জানে কতটুকু এয়ার দিচ্ছে, তো সেই এয়ারটা দিক দিয়ে পাস হয়ে যাওয়ার কথা যদি এখানে খোলা থাকতো মুখটা, তাই না? এখানে এখানে ধরা পড়তো যে কি পরিমাণ পাস হচ্ছে সেটা ধরা পড়তো। বাট এখানে যেহেতু কটন দিয়ে দিছো তুমি, তখন আর পাস হচ্ছে না, কম পাস হচ্ছে। কি পরিমাণ কম পাস হচ্ছে সেটাকে ওই আগে বললাম না, ক্যালিব্রেট করে নিছে, ক্যালিব্রেট করে স্কেল ডেভেলপ করে রাখছে। তো তখন এই স্কেলে সরাসরি তুমি মানটা দেখতে পারবা যে আমার এয়ার প্রেসার মানে ফাইননেসের মানটা কত। ফাইননেস মানে কি? ফাইননেস মাপার এককটা কি? ফাইবার ফাইননেস মাপবো কি মাইক দিয়ে? বেলো। মাইক ভ্যালু দিয়ে, তাই না? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। এই মাইক্রোগ্রাম পার ইঞ্চ মানে মাইক ভ্যালু। এই মাইক ভ্যালুটা এখানে সরাসরি দেখাবে, ঠিক আছে? যে 3 আছে, 4 আছে, 3.2, 3.7, 3.8, 4.2, 4.8 এরকম একটা ভ্যালু তুমি এখানে পাবা। তার মানে তোমার এখানে কোনো কাজ নাই, অটোমেটিক মেশিন। আমরা জাস্ট মেশিনটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, মেশিনটা কোন মূলনীতিতে কাজ করে এটা বলার জন্য এতগুলো কথা বলছি। তোমাকে কিন্তু আর এত কিছু বুঝতে হবে না। তোমাকে যখন ল্যাব এক্সপেরিমেন্ট করবা, তুমি শুধু ফাইবারের ওয়েট নিবা, আর ওয়েটটাকে এই চেম্বারে শুধু রেখে দিবা আর মেশিন স্টার্ট দিবা, তাইলে এখানে ফাইননেসটা দেখতে পারবা। এই এই এক্সপেরিমেন্ট করতে লাগবে 4 থেকে 5 মিনিট। এই কিন্তু মেশিনের যে ঘটনটা আমরা এটা বললাম, যে এটা কিভাবে কাজ করে, মেশিনের ছবি, এই চিত্র সহ এই ব্যাপারটা বললাম আর কি। তো আরেকটা বিষয় একটু দেখো যে ফাইননেসের মানগুলা কেমন হয়। ফাইননেসের মানগুলা হয় হচ্ছে এই যে এখানে আছে। আমি এই যে মেশিনের বর্ণনাগুলো এগুলো বলতেছি না, হ্যাঁ তোমরা তো এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্ট যেহেতু করবা এই কাজগুলো এখানে বলা আছে, কাজের ধারা কি, মূলনীতি কি, কত প্রেসার দেওয়া হয়। ওই রেগুলেটরের প্রেসার গুলা বলা আছে যে একটা হচ্ছে 1.75 কেজি পার সেন্টিমিটার, যেটা বললাম মূল প্রেসার। কম্প্রেসার থেকে যে প্রেসারটা আসবে সেটা হচ্ছে এই 25 পিএসআই তে আসবে, মানে 25 পাউন্ড পার স্কোয়ার ইয়ার্স, মানে স্কোয়ার ইঞ্চ, এই প্রেসারে আসবে। আর যখন তুমি কটনের মধ্যে যে প্রেসারটা দিবা সেই প্রেসারটা হবে হচ্ছে 0.42 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ 6 পিএসআই। এটা মেশিনে সেট করা আছে 6 পিএসআই। মানে কি? পিএসআই তো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এই প্রেসারটা দিতে হবে 6 পিএসআই তে। ফাইবারের মধ্যে সবসময় এই মেশিনে প্রেসার দেওয়া হয়। আবার অন্য শার্লিন মেশিনের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন, সেটা ওখানে বলা আছে। আচ্ছা, ফাইবার ফাইননেস রেটিংটা হচ্ছে কিন্তু দেখো, মাইক্রনের ভ্যালু যদি 3 এর কম হয় তাহলে এটা হচ্ছে খুব ফাইন, মানে অনেক চিকন ফাইবার। 3 থেকে 3.9 হলে এটাকে আমরা বলতেছি ফাইন। 4 থেকে 4.9 হলে এভারেজ ফাইন। 5 এর উপরে মানে 5.9 পর্যন্ত এটা হচ্ছে কোর্স ফাইবার, মোটা ফাইবার। আর 6 এর উপরে এটা অনেক মোটা। তো আমরা কোন ফাইবারগুলো নিয়ে কাজ করি নর্মালি? এই 3 থেকে এই 9.5 পর্যন্ত, 9.4.9 পর্যন্ত যে রেঞ্জটা আছে, এটা হচ্ছে আমাদের নর্মালি সব কটনের ফাইননেসের রেঞ্জ। এটাই আমরা পাবো। এখন তোমাদেরকে যদি কখনো ইয়ে বলা হয়, মানে ফাইননেস কি বলে, বলা হয় যে কটন ফাইবারের ফাইননেস কত, তাহলে 24 বলবা নাকি? আনুমানিক মান 3 থেকে 9। নর্মালি এই 3 থেকে 5 এরকম হবে। হ্যাঁ, এটাই মানে কাছাকাছি একটা ধারণা যদি থাকে। একেবারে 3 কে যদি বলো যে 0.04, আবার যদি বলো যে 500, তাহলে কিন্তু এটা খুব মানে ন্যাক্কারজনক ঘটনা আর কি, শুনতে খুব খারাপ লাগে। এই যেমন আমরা যে মানগুলো বললাম, লেন্থ পড়ছি আমরা, লেন্থ কত ফাইবার, কটন ফাইবারের লেন্থ বলে দিছি 0.5 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চের মধ্যে থাকবে। তো নর্মালি এটা 1.25 1 ইঞ্চ এরকম হবে লেন্থ। আবার স্ট্রেংথ কত কটন ফাইবারের, বান্ডেল ফাইবার স্ট্রেংথ কত হয় মনে আছে কিছু? লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স। প্রশ্ন করছিল স্যার ইন্ডেক্সটা কেন? হ্যাঁ, পিআই ভ্যালু। পিআই মানে কি? প্রেসলি ইন্ডেক্স। পেজ ইনডেক্স। এই প্রেসলি ইন্ডেক্সটাই হচ্ছে আমার মূলত ফাইবারের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে। বান্ডেল ফর্মে তো আমরা সবসময় মাপি, ঠিক আছে? গ্রাম পার টেক্স দিয়ে আমি বলতে পারবো, গ্রাম পার টেক্স হচ্ছে টেনাসিটি আর কি, টেনাসিটি দরকার আছে। আবার আমরা নর্মালি বান্ডেল ফর্মে যখন বলি, বান্ডেল ফর্মের ক্ষেত্রে পিআই ভ্যালুটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো পিআই ভ্যালু মনে করো 75,000 80,000 এরকম হয় প্রেসলি ইন্ডেক্স ভ্যালু আর কি কটনের।
আবার তুমি অন্য ফাইবার নাও, পলিয়েস্টার নাও, আরো বেশি হবে, কারণ পলিয়েস্টার স্ট্রেংথ তো কটনের চেয়ে বেশি। তো লাস্টে আমরা বলছিলাম যে ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স এর কথা বলছিলাম, পিএসআই ভ্যালু থেকে আরেকটা ভ্যালু মানে চলে গেছিলাম, সেটা হচ্ছে এফএসআই আই। আই। এফএসআই এর রেঞ্জটা তোমাদেরকে দিছিলাম, এত মনে নাই হয়তো বা 93 বা তার উপরে জি হলে স্যার, এটা জি হচ্ছে স্যার, সুপিরিয়র, তাই না? জি স্যার। তারপরে 87 থেকে 92 এরকম 70 নিচের গুলো হচ্ছে উইক, খুব উইক, এগুলোর কথা আমরা বলছিলাম আর কি। তো সেভাবে করে ওইটা একটা ধারণা থাকতে হবে। তোমাকে যদি কখনো বলে যে ফাইবারের স্ট্রেংথ কেমন হয়, তুমি যদি টেনাসিটি না বলতে পারো, বান্ডেল ফর্মের স্ট্রেংথের একটা ধারণা না দিতে পারো, তাহলে তো সমস্যা। এগুলো তো একদম কোর বিষয়। তারপরে এই যে আমরা আজকে ফাইনেস পড়লাম, ফাইনেস মানে কি, মাইক ভ্যালুতে আমরা দেখবো মানে গ্রাম পার ইঞ্চ, 1 ইঞ্চ ফাইবারের ওয়েট কত গ্রাম, সে যদি কম হয় চিকন হবে ফাইবার, বেশি হলে ফাইবার মোটা হবে। তো ফাইননেস কিভাবে টেস্ট করা মোটা হয়, হবে। অনেকগুলো মেথড আছে, প্রিন্সিপাল এই গ্রেভিমেট্রিক মেথড আছে, আরো কিছু মেথড আছে আমরা দেখলাম, বাই ডাইমেনশনাল, ইউনিডাইমেনশনাল। তো আমরা মূলত অ্যাপ্লাই করি হচ্ছে টেক্সটাইলে এয়ার ফ্লো মেথডটাকে সবচেয়ে বেশি। তো এয়ার ফ্লো মেথডটা আসলে কি, এটার মূলনীতি কি, এবং এই মূলনীতির উপর ভিত্তি করে কিভাবে মেশিন ডেভেলপ করা হয়েছে, সেই মেশিনে কিভাবে করে আমরা ফাইননেস টেস্ট করতে পারি, আর ফাইননেসের রেঞ্জটা কত, এই বিষয়গুলো আমরা আজকে দেখলাম আর কি, খুব সংক্ষেপে। তো আজকে আর পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা মেচুরিটি পড়বো, মেচুরিটি, ফাইবারের মেচুরিটি কিভাবে দেখা যায়, আর মেচুরিটির সাথে ফাইননেসের একটা সম্পর্ক আছে, সেটাও তখন দেখবো আর কি। আগে মেচুরিটি পড়ে নিব, তারপরে মেচুরিটির সাথে ফাইননেসের যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা দেখবো। তাহলে আজকে এই পর্যন্তই, আমি অ্যাটেন্ডেন্সটা অন করে দিচ্ছি। কারো প্রশ্ন আছে কিনা? আপনি ক্লাস শুরু তখন বলে দিবেন না? কোনটার কি কাজ মানে? এখানে স্যার ওই যেমন ফ্লাক অফ কটন চেম্বার, ওগুলা কিভাবে কাজ করে ওগুলা? না, এইটা তো তোমার একটা এক্সপেরিমেন্টই থাকবে, তুমি তো এইটার উপর একটা প্র্যাকটিক্যালি করবা, বুঝো নাই? এই মেশিনের উপর তোমার একটা যখন প্র্যাকটিক্যাল হবে মানে ল্যাব হবে, আমি তো থিওরিতে যতটুকু বলার বলে দিলাম, তুমি যখন হাতে কলমে ওখানে গিয়ে মেশিনটা দেখবা, মেশিনে কাজটা করবা, করে অনেকগুলো ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু বের করবা, তখন তোমার এই বিষয়গুলো সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে, যে মেশিনের কি কি পার্টস আছে, এই পার্টস গুলো তো এখানে দেখাই দিলাম, আর এই কি কি পার্টস আছে এগুলো সবই দেখতে পারবা। সুতরাং যেই বিষয়টাতে ল্যাব হবে, যেমন তোমাদের লেন্থের ল্যাব হবে মানে কম শর্টারের, এই জন্য আমি কিন্তু কম শর্টারের মেশিনের বর্ণনা খুব বেশি দেই নাই, দিছি শুধু বলে দিছি 8টা এবং 9টা কম আছে, এর বাইরে তো কিছু বলি নাই। তো তুমি যখন নিজে যাবা এই কম শটার হাতে নিজে করবা কাজটা, তখন তোমার এই কম শটার সম্বন্ধে বাকি ধারণাগুলো ক্লিয়ার হবে। আর স্ট্রেংথের ক্ষেত্রে একটু ডিটেলসে বলছি এই জন্য, কারণ আমাদের কলেজে বান্ডেল ফাইবার স্ট্রেংথ টেস্টিং যে মেশিনটা সেটা নষ্ট, মানে আগে থেকেই নষ্ট, এটা কাজ করতেছে না আর কি। তো আবার এমনিতে এই জন্য তুমি স্ট্রেংথটা টেস্ট করতে পারবা না, এই জন্য স্ট্রেংথের খুঁটিনাটি ব্যাপারগুলো বলে দিলাম আর কি, একটু বেশি সময় নিয়ে। আর ফাইননেস তো তুমি টেস্ট করবাই, কারণ আমাদের কলেজে আছে 3টা মেশিন আছে, সবগুলাই ঠিক আছে, ফাইননেস মেজার করবা। পরীক্ষায় আমি বলছি যে প্রত্যেকটা সেটে এক একটা টেস্টিং প্রসিডিউর থাকবে। যেমন মনে করো কোনো একটা এই প্রশ্নে থাকবে যে ময়েশ্চার রিগেন এবং ময়েশ্চার কন্টেন্ট হাইগ্রোমিটারের সাহায্যে কিভাবে, সরি, এই রিলেটিভ হিউমিডিটি হাইগ্রোমিটারের সাহায্যে কিভাবে টেস্ট করা যায়। তো তোমাকে কি করতে হবে, এই যে প্রিন্সিপাল লিখতে হবে, অ্যাপারেটাস কি কি লাগবে, ওয়ার্কিং প্রসিডিউর কি, তারপরে ক্যালকুলেশনটা কিরকম, এগুলো বলতে হবে না? তারপরে আরেকটা প্রশ্নে থাকবে যে লেন্থ টেস্ট করার প্রসিডিউরটা বলো কম্পিউটারের সাহায্যে, তো তোমাকে ল্যাম্প টেস্টিং এর ফুল প্রসিডিউরটা বলতে হবে। আরেকটা প্রশ্ন থাকবে যে স্ট্রেংথ কিভাবে টেস্ট করা হয়, আরেকটা প্রশ্ন থাকবে ফাইননেস কিভাবে মেজার করা হয়। এই মূল প্রশ্ন থাকবে প্রত্যেকটা সেটে এরকম একটা করে, এদের সাথে এই ফাইননেস সংক্রান্ত, লেন্থ সংক্রান্ত, স্ট্রেংথ সংক্রান্ত কিছু সাবস্টিটিউট কোশ্চেন থাকবে, যেমন এই যে এই রেঞ্জটা দিলাম তোমাদেরকে, চার্টটা দিলাম, বা এই যে মেশিনটা কোন প্রিন্সিপালে কাজ করে, তারপরে এই যে আনুষঙ্গিক কিছু বিষয় বলতেছি, এই বিষয়গুলো থাকবে হচ্ছে সাইড কোশ্চেন। কিন্তু ওই প্রত্যেক সেটে একটা কোর কোশ্চেন থাকবে, মনে করো 12 মার্কসের না তোমাদের প্রশ্নগুলা, এক একটা সেট নাকি না, 12ই তো, হ্যাঁ। তো 12 হলে এই 6, 5 এবং 6 মার্কসের একটা কোশ্চেন থাকবে হচ্ছে শুধুমাত্র ওই টেস্টিং সংক্রান্ত, বুঝছো কিনা, যে ওই স্পেসিফিক যেই টেস্টের কথা বলতেছি আমরা, ওই টেস্টের প্রসিডিউর সহ বর্ণনা। তারপরে এর সাথে সংক্রান্ত টুকটাক ম্যাথ থাকলে ম্যাথ, খুঁটিনাটি বিষয়গুলো এই সাইড প্রশ্ন এ বি তে থাকবে আর কি। এরকম হবে এই কোর্সের মোটামুটি সবগুলা সেট, সবগুলো এক একটা টেস্টের